প্রিয় দর্শক, ভিওডি বাংলার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তারুণ্যের চোখে বাংলাদেশের এই অনুষ্ঠানে আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন হাবিবুর রহমান বাবু, যিনি লেখক এবং সাংবাদিক। তার কাছে আজকে আমরা অনেক কিছু জানবো, চলুন তার সাথে পরিচিত হই। ভিওডি বাংলায় আপনাকে স্বাগত, কেমন আছেন? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। জি, আমরা জানি যে আপনি লেখালেখি করছেন, পাশাপাশি সাংবাদিকতাও করছেন, আপনি অনেক ভালো করছেন এবং আমরা জানি যে এবার বইমেলায় আপনার বই প্রকাশিত হয়েছে। আমরা সেই গল্পে যাব, কিন্তু তাকে যাওয়ার আগে আমরা একটু জানতে চাইবো যে এই লেখালেখির সাথে কিভাবে যুক্ত হলেন, তার একটু গল্পটা শুনবো। লেখালেখির সাথে আসলে যুক্ত হয়েছি ছোটবেলায়, একেবারে প্রাইমারি লাইফে। আমরা এখনকার মতো সময় আমাদের ওই সময়টা ছিল না, একটু ভিন্ন রকম সময়ে আমাদের একদম ছোট বয়সটা কেটেছে। তো তখন আসলে আমরা হচ্ছে যে এলাকার লাইব্রেরিতে 30 টাকা জমা রেখে বই ভাড়া নিয়ে পড়তাম। আচ্ছা, তখন চাচা চৌধুরী, পিঙ্কি বা বিভিন্ন রকমের কমিক্স বই বা যখন একটু বড় হলাম তখন উপন্যাস ভাড়া নিয়ে পড়তাম। আমাদের প্রিয় হুমায়ুন আহমেদ স্যারের উপন্যাস, তো অনেক গুণী লেখকদের উপন্যাস নিয়ে পড়তাম। তো সেই পড়া থেকেই আসলে লেখার আগ্রহ হয়েছে। হ্যাঁ, পড়া থেকেই লেখার আগ্রহ জেগেছে। এক সময় এসে লেখালেখি শুরু করলাম। আমার প্রথম দিকে যেটা হতো যে আমার লেখা কবিতাগুলো বিভিন্ন পত্রপত্রিকায় যেত। পরে হচ্ছে যে যেহেতু নিজে টুকিটাকি লেখালেখি করতাম, আচ্ছা আচ্ছা, বা এখনও করি, সেই সুবাদে অনেক লেখকদের আমাদের অনেক লেখকদের সাথেই পরিচয় হয় এবং তাদের সাথে চলতে শুরু করি। তো ওনাদের সাথে পরামর্শ করার পর ওনারা আমাকে পরামর্শ দিলেন যে যেহেতু লেখালেখি করো, এবং ওনারা আমাকে বলতেন যে আমি অনেক ভালো লিখি। আমি জানি না কতটুকু ভালো লিখতে পারি, বাট আমার সিনিয়ররা অনেকেই তখনও বলতেন, এখনও বলেন যে আমি নাকি অনেক ভালো লিখি। এটা ভালো লাগে আসলে, কতটুকু ভালো লিখতে পারি সেটা আসলে জানি না, তো চেষ্টা করি ভালো লেখার। তো ওনাদের পরামর্শে আসলে আমি বইয়ে যাই। আচ্ছা, তখন আমি আমার লেখা প্রথম বই শাড়ি পরে এসো, সেটা সাহিত্য দেশ থেকে প্রকাশিত হয় 2024 সালের বইমেলাতে, অমর একুশে বইমেলায়। এবং বইটা নিয়ে আমি আসলে যতটুকু আশাবাদী ছিলাম তার থেকে অনেক অনেক বেশি আমি সফল হয়েছি আলহামদুলিল্লাহ বলা যায়। আমি যেটুকু আশা করেছিলাম তার থেকে অনেক বেশি আল্লাহর রহমতে আমি পেয়েছি। বইটা খুব পাঠকপ্রিয়তা পেয়েছে তখন। এখনও বইটা মোটামুটি, যে এবার যে আমার 21শে বইমেলা 2026 গেল, এই মেলাতেও আমার ওই আগের বই মোটামুটি একটা সেল লিস্টে ভালোই একটা জায়গায় ছিল। তো সব মিলিয়ে যেটা হচ্ছে যে আসলে পড়তে পড়তেই লেখালেখিতে আসা। আচ্ছা আচ্ছা, ছোটবেলা থেকেই পড়তে পড়তেই লেখালেখিতে আসা, এবং লেখালেখিটা এখন জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। এবারের বইমেলাতে আমার একটা বই ছিল ফেরার পথে, উপন্যাস, এটাও সাহিত্য দেশ প্রকাশ করেছে। তো আলহামদুলিল্লাহ এটাও মোটামুটি ভালো সাড়া পেয়েছি আমি, এবং জীবনের একটা অংশ হয়ে আছে এখন লেখালেখি। আমার মনে হয় যে আমি যতদিন বেঁচে থাকবো লেখালেখি ছাড়া এখন আর বাঁচা সম্ভব না। এটাই এখন নেশা হয়ে গেছে। হ্যাঁ, নেশা হয়ে গেছে, এবং এটা বাঁচার একটা অনুপ্রেরণা হয়ে গেছে যে লেখালেখি। এটা যেমন আমি আমার নতুন বইয়ের লেখা শুরু করেছি অলরেডি। এটা হচ্ছে যে আশা করি সব কিছু যদি ঠিক থাকে আগামী অমর একুশে বইমেলা 2027 যেটা হবে ইনশাল্লাহ, আশা করি যে ওই মেলাতে আমার এই বইটা বাজারে আসবে ইনশাল্লাহ। এবং আমরা আশা করছি যে আমরা সামনে আপনার আরো নতুন নতুন বই পাবো। যেহেতু আপনি একটা কথা বলছিলেন যে আগে ভাড়া নিয়ে বই পড়তেন, তো সেই জায়গাটা থেকে এখনকার এই ভাড়া নিয়ে বই পড়ার যে চর্চা, সেটা আপনি কিভাবে দেখছেন? এখন কি আছে সেই চর্চা? এখন মনে হয় না, কারণ হচ্ছে যে আমি কোথাও এখন দেখি না যে কেউ ভাড়া নিয়ে বই পড়ে। আমরা আসলে আমাদের সময়টা একটু ভিন্ন ছিল, এখনকার সময়টা একেবারেই অন্যরকম। এখন হচ্ছে বই তো এখনকার ছেলেমেয়েরা, যে বয়সটার কথা আমি বলেছি যে প্রাইমারিতে যখন আমরা ছিলাম তখন আমরা কমিক্স পড়তাম। তারপর যখন আমরা একটু বড় হয়েছি তখন আমরা উপন্যাসে গিয়েছি। তো এখন আসলে প্রাইমারিতে ভর্তি হওয়ার আগেই বাচ্চারা মোবাইল ফোন হাতে নেয়, মোবাইল ফোন দেখে, তারা কার্টুন দেখে, বিভিন্ন রকমের বিভিন্ন প্রোগ্রাম দেখে। তো আমার মনে হয় যে বই পড়া থেকে আমরা দিনে দিনে খুব দূরে সরে আসছি অলরেডি, এবং এটার জন্য পিতামাতারও আমরাও অনেকটাই হ্যাঁ, এটা আসলে ওই যে মোবাইল ফোনটাই মূলত দায়ী, এবং ওই মোবাইল ফোনটা কিন্তু আমরাই দিচ্ছি, বড়রা ছোটদের হাতে তুলে দিচ্ছি, যার কারণে ছোটরা আসলে বইয়ের দিকে আগ্রহী না হয়ে ফোনের দিকে আগ্রহী হয়ে যাচ্ছে।
তথ্য প্রযুক্তি তো আমাদের জন্য অবশ্যই আশীর্বাদ, কিন্তু আশীর্বাদের পাশাপাশি এটা কিছু কিছু জায়গায় আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে, অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আমরা বিশেষ করে ছোট বাচ্চাদের বেলায় যদি দেখি যে অনেক বাচ্চারাই আছে, যে আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই দেখছি যে বাচ্চাদের হাতে একটা ফোন দেয়, তারপর বাচ্চারা খায়। হ্যাঁ, ফোন ছাড়া বাচ্চারা খেতে চায় না। বড়দেরকে জিজ্ঞেস করে তারা এটাই বলে যে ফোন না দিলেও খেতে চায় না। এখন বাচ্চাকে খাওয়ানোর জন্য যে ফোনটা তুলে দিচ্ছি হাতে, এটা আসলে আমাদের জন্য কতটুকু ভালো কিছু হচ্ছে। এবং এই অভ্যাসটা তো সে গড়ে উঠে না, এটাতে এই অভ্যাসটা আমরা অভ্যস্ত করেছি। হ্যাঁ, এটা একটা প্রবলেম যে এখন আসলে আরও সেই বই ভাড়া করে পড়া বা কিনে পড়া। আমাদের একটা বিষয় হচ্ছে যে তারপরেও দেখা গেছে যে আমরা বাঙালি জাতি আমরা মৌসুমটাকে খুব করি। যেমন ধরেন যে বইমেলার যখন 21শে বইমেলাটা শুরু হয় ফেব্রুয়ারিতে, তখন মোটামুটি আমরা পড়ি বা না পড়ি অনেকেই বইমুখী হই, মেলামুখী হই, বই নেই কিনি, আসলে পড়া হয় না হয়তো বা ওইভাবে, বাট তখন আমরা বইমুখী হই। এইটা একটা বিষয় যে আমরা মৌসুমটাকে খুব প্রাধান্য দিই। রোজার সময় সবাই একটু ধার্মিক হয়ে যাওয়ার চেষ্টা করি, ঈদের সময় ঈদ উদযাপন করি, ওই রকম করে আসলে বই মেলার সময় আসলে অনেকে আমরা বইমুখী হই, কিন্তু ওইটাকে ধরে রাখি না। সারা বছর ওইটার কোনো চর্চা থাকে না। ওই যখন মেলা হয় অমর একুশে বই মেলা, তখন আমরা একটু বইমুখী হই, বই কিনি, ওইখানেই শেষ। এবার একটু ব্যক্তিগত প্রশ্নে যাচ্ছি যে আপনি যদি লেখালেখি করছেন, শাড়ি পরে কখনো কেউ এসেছিল কিনা? হ্যাঁ, শাড়ি পরে অনেকেই এসেছেন। আসলে ওইবারের মেলাটায় হচ্ছে যে আমার অনেক ফ্রেন্ড, অনেক আত্মীয় স্বজনরাও শাড়ি পরে এসেছে, মেয়ে যারা শাড়ি পরে এসেছেন, এবং তারা আমাকে বলেছেন যে আমার এই বইয়ের জন্য, বইয়ের নামের সাথে মিল রেখে তারা শাড়ি পরে এসেছেন। এবং অপরিচিত অনেক পাঠক আমার বইটি নিয়েছেন যারা শাড়ি পরা ছিলেন, হয়তোবা তারা এই বইয়ের জন্য শাড়ি পরে আসেননি, শাড়ি পরে মেলায় এসেছেন, বইটা দেখেছেন, চোখে লেগেছে বা ভালো লেগেছে, ওনারা কিনেছেন, অটোগ্রাফ নিয়েছেন। তো আসলে এইটা আসলে আমার কাছে খুব মজার একটা ব্যাপার ছিল যে অনেকেই শাড়ি পরে যারাই আসতো তাদের চোখে বইয়ে চোখ পড়লে তারা বইটা হাতে নিয়ে দেখতেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে শাড়ি পরে এসো নামটার মধ্যে একটা আসলে, এই নামটার পেছনে কি কোনো গল্প আছে যে কেন এই নামটার পেছনে? আসলে নামটার পেছনের গল্পটা যদি বলি, সেটা হচ্ছে যে বইমেলাটা আমরা সাধারণত ফেব্রুয়ারি মাসে পাই, এবং ফেব্রুয়ারি মাসে হচ্ছে যে আমরা ভালোবাসা দিবসটাও পাই। তো ওই ভালোবাসা দিবসটাকে কেন্দ্র করে, ভালোবাসা দিবসে আমাদের দেশের মেয়েরা কয়েকটা দিন আপনার শাড়ি পরে সারা বছরে, এবং সেই সময় যারা নরমালি একদিকে ফেব্রুয়ারি একদিকে ফাল্গুন, একটা উৎসব, একদম বইমেলা, ওই বিষয়টাকে আসলে মাথায় রেখেই এই শাড়ি পরে আসতে বলা। আমাদের দেশে আসলে যদি আমরা লক্ষ্য করি যে যারা নরমালি শাড়ি পরেন না, তারা কিছু দিবসে শাড়ি পরেন। ভালোবাসা দিবসে, 21শে ফেব্রুয়ারিতে, অনেকে 26শে মার্চে, এবং পয়লা বৈশাখটা অনেক বেশি, পয়লা বৈশাখে অনেক বেশি মেয়েকেই শাড়ি পরতে দেখা যায়। তো যেহেতু শাড়ি নারীরা, মানে আমাদের দেশের ম্যাক্সিমাম নারীরা এখন 12 মাস পরেন না, ওই জন্যই একটু টাচ করা আর কি, যে শাড়ি পরে এসো। আসলে আমরা আসল ব্যাপারটা বুঝতে পারলাম। আমি ব্যক্তিগতভাবে প্রথমে মনে করেছিলাম যে হেলাল হাফিজের একটা বই ছিল যে জ্বলে আগুন জ্বলে, উনি কিন্তু এটা একটা নারীকে কেন্দ্র করে কিন্তু এই নামটা দিয়েছিলেন। আমি ভেবেছিলাম যে আপনি এরকম কাউকে ইঙ্গিত করে এই নামটা লিখছেন। উনি আসলে অনেক গুণীজন, ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে কেউ না কেউ তো ছিল, কেউ তো ছিল। যাক, এখন যেটা বলতাম যে ডিজিটাল যুগে একটু আসার কথায় আসি। ডিজিটাল যুগে দেখি যে আমরা যখন দেখলাম যে তরুণরা বই থেকে সরে যাচ্ছে, কিন্তু সেই সময় দেখলাম যে বিভিন্ন আন্দোলনের সময় যখন তারা আন্দোলনে যাচ্ছে, বিভিন্ন কবিতার পংক্তি পড়ছে, সাহিত্যের কোনো কিছু একটা রেফারেন্স দিচ্ছে, তারা কি তোলে এই যে ডিজিটাল যুগে এসে কি ফোনে কি বই, আমার মনে হয় যে তারা কিছুটা পড়ে। এখানে একটা বিষয় হচ্ছে যে আমি একটু আগে বলেছি যে তথ্য প্রযুক্তিগতভাবে আমরা যতটাই আগাচ্ছি, ওইটা আমাদের জন্য যেমন আশীর্বাদ তেমন কিছু বাজে দিকও আছে। তো ওইটাও একটা আশীর্বাদ যে আমরা চাইলেই বইটাকে ফোনের মধ্যে পড়তে পারছি, অনেক বই আমরা ফোনে পড়তে পারছি, আমরা নিউজ মোবাইল ফোনে পড়তে পারছি। তো আসলে বই থেকে যে সবাই বিমুখ হয়ে গিয়েছে বিষয়টা এরকম না, অনেকেই হয়তো বা ওই ইন্টারনেটের মাধ্যমে বই পড়ে। এবং আপনি দেখবেন যে জুলাই বিপ্লবের পরে আমরা যখন ওয়ালে দেখছিলাম বিভিন্ন
বা কবিতার ছন্দ, এরা এগুলো পেল কোথায়? ডেফিনেটলি তারা পড়েছেন, কোথাও পড়েছেন, যার কারণে একটা আশার আলো যে না আমাদের তরুণরা হয়তো বা বই পড়ছে। আমি একটু অন্য প্রসঙ্গে যাব, যেহেতু আপনি অনেক দিন ধরে সাংবাদিকতা করছেন, এই সাংবাদিকতার ক্ষেত্রে আপনি কি এখন মনে করছেন যে এই ডিজিটাল যুগে তরুণরা সঠিক তথ্যটা পাচ্ছে? সঠিক তথ্য পাচ্ছে, কিন্তু সঠিক তথ্যের মাঝে মধ্যে অনেক ভুল বিভ্রান্তিকর তথ্য ঢুকে যাচ্ছে, যেটার জন্য আসলে আমরা সাংবাদিকরাও অনেক অংশে দায়ী, যে আমাদের অনেকের হয়তো বা সেভাবে প্রশিক্ষণ নাই, বা আমরা অনেকেই দেখা গেছে যে মানে হুট করে এই পেশাটাকে মানে খুব সহজ মনে করে এই পেশাতে ঢুকে যেয়ে নিজের মতো করে করি। পেশাগত যে ইথিক্স, ওগুলো আমরা অনেকেই মানতে চাই না, অনেক সময় মানি না, যার কারণে অনেক সময়ই হয়ে যায় যে আমাদের সঠিক তথ্যের মাঝেই অনেক ভুল তথ্য ঢুকে যায়। এটা আমি সবার ক্ষেত্রে বলছি না, যারা আমরা ওই ইথিক্সটা মানি না বা মানতে চাই না, গোটা কয়েক অল্প কিছু এটার সংখ্যা আমার যেটা মনে হয়, কারণ আমাদের দেশের সাংবাদিকরা অনেক গুণীজন, আমাদের অনেক গুণী সাংবাদিকরা আছেন, যাদেরকে আমরা আগে দেখেছি, এখনও দেখি, যে একটা নিউজের পেছনে ওনারা অনেক সময় দেন, অনেক শ্রম দেন, অনেক সময় দিয়ে, অনেক শ্রম দিয়ে, অনেক কষ্টের পর একটা নিউজ দাঁড় করান। আবার অনেকেই আছে সেই নিউজটাকে কপি করে নিয়ে দিয়ে দিচ্ছে। তো যারা কপি করে সাংবাদিকতা করেন, এটাও একটা বিষয়। সে হয়তো বা অন্য জায়গা থেকে কপি করে সঠিক তথ্যটাই এনেছে, কিন্তু এটা তো আসলে উচিত না, যে অন্যের নিউজ চুরি করার মতোই একটা ইস্যু। আর যে ভুল তথ্যের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে আমরা শুধু ভুল তথ্যই না, মফস্বলের অনেক জায়গায় দেখা যায় যে সাংবাদিক, এটা আসলে বলতে খারাপ লাগছে, তারপরে বলতে হচ্ছে যে আমাদের সাংবাদিকতাটা আজকে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে অনেকেই সাংবাদিক মানে চাঁদাবাজ মনে করে। এটার পেছনের কারণও আমরা বলতে হয়তো বা পেশাদার সাংবাদিকরা এটা করে না, কিন্তু কিছু সাংবাদিক আছে যে আমাদের যে অপসাংবাদিকতার যে বিষয়টা, এই অপসাংবাদিকগুলো কিন্তু আসছে হচ্ছে পেশাদার সাংবাদিকদের হাত ধরে। আমাদের দুই একজন পেশাদার সাংবাদিকরা, তারাই হয়তো বা বিভিন্ন সংগঠনকে বা বিভিন্ন প্রতিষ্ঠানকে, একটু ওই নামমাত্র কিছু প্রতিষ্ঠান আছে, ওগুলোকে একটু হেল্প করে ওই প্রতিষ্ঠানগুলোর ব্যানারে অনেক সাংবাদিক তৈরি করে। যেটা আসলে আমি এটার ঘোর বিরোধিতা করি, যে সাংবাদিকতা করতে হলে আসলে সাংবাদিকতাই করতে হবে। অপসাংবাদিকতা আসলে ওইটা আমাদের সমাজের জন্য কোনোভাবে ওইটা আমরাও কামনা করি না, এবং সমাজও ওইটা আসলে। এবং সাংবাদিকতা বিষয়টার সাথে আমরা কিন্তু আগে জানতাম যে একজন সাংবাদিক মানে তার নানান বিষয়ে জ্ঞান থাকবে, এবং আমরা দেখেছি যে সাংবাদিকতা করতে গিয়ে কিন্তু যে সাংবাদিকটা লেখার আগে কিন্তু সে নানান ধরনের রেফারেন্স দিচ্ছে, বই পড়ছে, সেই জায়গা থেকেও কিন্তু আমরা অনেকটা পিছিয়ে পড়ছি। এখন আমার মনে হয় যে একটা ফোন নিয়ে থাকলেই আমি সাংবাদিক হয়ে যাচ্ছি। এটা হচ্ছে যে আমি যদি কিছু কথা আসলে বলা যায় না, কথাগুলো অপ্রিয় সত্য। আমাদের সাংবাদিকদের সাথে লাস্ট আপনি যদি 3 মাসে দেখেন যে বেশ কিছু জায়গাতে পুলিশের সাথে আমাদের সাংবাদিকদের দ্বন্দ্ব হয়েছে, এবং বেশ কিছু জায়গায় পুলিশ সাংবাদিকদের গায়ে আঘাতও করেছে। তো আমি আসলে কোনোভাবেই এটা মানতে পারি না যে আমাদের কোনো সাংবাদিককে পুলিশ আঘাত করবে, কিন্তু কিছু জায়গায় আমি দেখেছি যে আমাদের সাংবাদিকদের, বিশেষ করে আমাদের এখন যে নতুন একটা টিম আসছে সাংবাদিকতায়, মোজো জার্নালিস্ট, যেটা এরাও সবাই অনেক ভালো কাজ করছে, এবং মোজো জার্নালিস্ট কিন্তু জুলাই আন্দোলনের ক্ষেত্রেই যদি ব্যাপক ভূমিকা রেখেছে। আমি আসলে তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, এখানে আমি দেখেছি, এটা আমি একেবারে ব্যক্তিগতভাবে বলছি, যে কিছু ছেলে পেলে আছে, তারা আসলে একজন সাংবাদিক একজন পুলিশ কর্মকর্তাকে কি ধরনের প্রশ্ন করতে পারবে, কতটুকু করতে পারবে, কতটুকু জানতে চাইতে পারবে, ওইটা আসলে হয়তো বা তারা ওইভাবে মেনটেন করে না। প্রশ্নের ক্ষেত্রে তারা শুধু পুলিশ সদস্য বা পুলিশ অফিসারদেরকেই না, তারা কোন জায়গাটাতে কোন অফিসারকে কতটুকু বলতে পারবে, কতটুকু জানতে চাইতে পারবে, ওই জায়গাগুলোতে একটু মানে এলোমেলো করে ফেলে। তো যার কারণেই আসলে মনে হয় যে এই যে পুলিশের সাথে বা অনেক সংগঠনের সাথেও সাংবাদিকদের কিছু সাংঘর্ষিক বিষয়াদি ঘটে। তো এই জন্য আসলে আমার যেটা মনে হয় যে আমরা যারা সাংবাদিকতা করি, আমাদেরকেও আগে জানতে হবে, বুঝতে হবে আমাদের পরিধিটা আসলে কতটুকু, কোথায় আমরা কতটুকু কি করতে দূর যেতে পারবো। আমাদের নিজেদের গণ্ডিটা বুঝে মেপে কাজ
করলে আমাদের জন্য এটা মনে হয় যে ভালো হয়। এই ক্ষেত্রে কি আপনি এটা মনে করছেন না যে রাষ্ট্রীয়ভাবে যদি কোনো ধরনের যারা রিপোর্টিংয়ে আসবে বা যার করবে এই ধরনের কোনো ট্রেন আপ যদি করে, হ্যাঁ, সেইভাবে যদি তাদেরকে তৈরি করে যাদের এই পেশায় আসবার ইচ্ছে আছে? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে যে আসলে যারা সাংবাদিকতায় আছেন এবং যারা আসতে চান, আমি বলবো যে শিখার কোনো শেষ নাই, এটা একটা প্রবাদ আছে। কিন্তু বিশেষ করে মানে কয়েকটা পেশা আছে, এই পেশাগুলোতে যারা থাকবেন, এর মধ্যে জার্নালিজমটা একটা, আরও কিছু পেশা আছে, এই পেশাগুলোতে যারা থাকবেন তাদের আসলে শিখার মানে একদম মৃত্যুদিন পর্যন্ত শিখতেই হবে আমার মনে হয়। হ্যাঁ, তো আমার কাছে ওই রকম একটা পেশা মনে হয় সাংবাদিকতাকে, যে এটা আসলে শিখতেই হবে। এটা একেবারে আমরা দেখি আমাদের অনেক সিনিয়র সাংবাদিকরা আছেন যে তারা হচ্ছে যে তাদের কাজের পাশাপাশি প্রচুর পড়েন, এজন্যই পড়েন জানার জন্য, জানার শেষ নাই, শেখার শেষ নাই। তো আমি আসলে এটা আহ্বান জানাবো যে আমরা যারা জার্নালিজমে আছি আমাদের সবাইকে আসলে প্রচুর পড়তে হবে, প্রচুর জানতে হবে। আমাদের মূল বিষয়ের মধ্যে, মূল 4-5টা যে বিষয় সাংবাদিকের, এর মধ্যে একটা বড় বিষয় হচ্ছে জানা, প্রচুর জানা, অনেক জানতে হবে। হ্যাঁ, জানতে হবে, যত জানতে পারবো তত মানুষকে আমরা জানাতে পারবো। যার কারণে হচ্ছে যে মানুষকে জানাতে হলেও আমাদের জানতে হবে, মানুষকে জানাতে হলেও আমাদেরকে জানতে হবে। অসাধারণ বলেছেন। আপনি জানেন যে আমাদের এই অনুষ্ঠানটা কিন্তু তরুণদেরকে কেন্দ্র করে, তারুণ্যের চোখে বাংলাদেশ। সেক্ষেত্রে আপনি আমাদের তরুণ দর্শকদের জন্য কি বলতে চান? এদেশের আসলে আমি কিশোর এবং তরুণদের নিয়ে খুব ভয়ে থাকি, আতঙ্কে থাকি। আমার এই ভয় এবং আতঙ্কের একটা বড় কারণ হচ্ছে মাদক। আমি দীর্ঘদিন ধরে মাদক বিরোধী আন্দোলন করে আসছি। আমার এবারের যে উপন্যাসটি বাজারে এসেছে, বইমেলায় এসেছে, সেই উপন্যাসের গল্পটাও মাদক নিয়ে। আসলে আমাদের এই পুরো দেশের কথাই যদি বলি, আমাদের কোনো অপরাধী ছোট না, তারপরেও ধরেন যে অপরাধটাকে যদি একটু ক্লাস করেই বলি, ছোট মাঝারি ধরনের অপরাধগুলো ম্যাক্সিমাম হয় মাদকের জন্য। রাস্তায়, আমাদের ঢাকার রাস্তা সহ সারা দেশের রাস্তায় যে ছিনতাইগুলো হয়, এই ছিনতাইয়ের পেছনের বড় একটা কারণ হচ্ছে মাদকের। আমাদের বাসা বাড়িতে যে চুরি হয়, তালা ভেঙে বা গ্রিল কেটে নানাভাবে যে চুরিটা হয়, ওইটা নিয়েও আমি কাজ করেছি। ওটাও দেখেছি যে ওটার পেছনের 90% কারণ হচ্ছে মাদকের টাকার জন্য চুরি হচ্ছে, মাদকের টাকার জন্য ছিনতাই হচ্ছে, মাদকের টাকার জন্য ছোট থেকে মাঝারি ধরনের অনেক অপরাধ হচ্ছে। তো তরুণ প্রজন্মের প্রতি আমার আহ্বান থাকবে যে মাদককে আমরা না বলি, এবং যারা অলরেডি মাদকাসক্ত হয়ে গেছেন তাদের পরিবারকে এবং সমাজকে বলবো যে তাদের পাশে আমরা দাঁড়াই। মাদক সেবন এটা কোনোভাবেই কাম্য না, এবং যারা মাদক সেবনে একেবারে অভ্যস্ত হয়ে গেছেন তাদেরকে খুব সহজে বের করে আনাও পসিবল না, বাট আস্তে আস্তে যেন আমরা তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারি, এটা হচ্ছে আমার সিনিয়রদের কাছে চাওয়া থাকবে। আর তরুণ প্রজন্মের কাছে এটাই প্রত্যাশা থাকবে, আমরা মাদককে না বলি। দারুণ বলেছেন। এবং যেহেতু আপনার সাথে বইয়ের ব্যাপারে কথা ছিল, যদি আমরা বই নিয়মিত পড়ি বা দিনে যদি 2 পৃষ্ঠাও করে পড়বার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা এই মাদক থেকেও কিন্তু দূরে সরে আসতে পারি। হ্যাঁ, আমাদের তো আসলে মানে এই মাদকের পেছনেও অনেকটা আমরাই দায়ী। আমাদের সন্তানরা যে মাদকাসক্ত হচ্ছে ওটার পেছনে অনেক অংশে আমরা ফ্যামিলির লোকজনরাই দায়ী। কারণ হচ্ছে আমরাই মনে হয় যে ওদেরকে সঠিক গাইডলাইন দিতে পারছি না, আমরা ওদেরকে টেক কেয়ার করতে পারছি না, এবং আমরাও দেখা গেছে যে আমাদের সামাজিক সব কিছু নিয়ে ব্যস্ত থাকি, নিজের সন্তানদেরকে ঠিকমতো সময় দিতে পারছি না, এখানে আমরা ব্যর্থ আমার মনে হয়। এটা আমি বললাম তাদের উদ্দেশ্যে যে পরিবারে মাদকাসক্ত সন্তান রয়েছে, এবং আমি খুব সেই বাবা মারা জানে যে হ্যাঁ, এটা খুব ভয়ঙ্কর ব্যাপার। আমি খুব কাছ থেকে বেশ কিছু মাদকাসক্ত ছেলে মেয়ের ফ্যামিলিকে দেখেছি, এবং আমার যে উপন্যাসটা ফেরার পথে, ওটা নিয়ে আমি যখন কাজ করি তখন আমি নিজের থেকেই অনেকগুলো মাদকাসক্ত ছেলে মেয়ের সাথে মিশেছি, তাদের পরিবারের সাথে মিশেছি। আমি একটা জিনিস দেখেছি যে যেই পরিবারের একটা সন্তান, ছেলে হোক বা মেয়ে হোক, মাদকাসক্ত, সেই পরিবারটা আসলে পৃথিবীতে থেকে জাহান্নামের আযাব ভোগ করে। এটা খুব বাজে একটা ইস্যু যে মাদকাসক্ত ছেলে মেয়েদেরকে কন্ট্রোল করা,
সো টাফ, এটা আসলে যাদের আছে তারাই বুঝেন। সত্যিকার অর্থে আপনাকে পেয়ে আমরা অনেক খুশি, একদিকে আনন্দিত, কারণ আপনি তরুণদেরকে নিয়ে যে কথাগুলো বললেন, এই কথাগুলো ছড়িয়ে দেবার জন্যই কিন্তু আমাদের এই তারুণ্যের চোখে বাংলাদেশ এই প্রোগ্রাম। জি, আমরা আশা করছি আপনার সাথে আরও কথা হবে। আমাদের সময় স্বল্পতার কারণে আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনি যদি কিছু বলতে চান। আমি আসলে আপনাকে ধন্যবাদ দিতে চাই এবং ভিওডি পরিবারের সকল সদস্যদেরকে ধন্যবাদ দিতে চাই এবং আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে ধন্যবাদ দিতে চাই। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম হাবিবুর রহমান হাবিব, যিনি বলতে চেয়েছেন পড়তে হবে, জানতে হবে, জানাতে হবে, যিনি তরুণদের ব্যাপারে কিন্তু সবসময় চিন্তা করছেন এবং তিনি কিন্তু শখের বসে কিন্তু লেখালেখিতে আসেননি, তিনিও কিন্তু গবেষণা করেই কিন্তু লেখালেখিতে এসেছেন। তার উপন্যাসে, তার গল্পে সেগুলো ছাপ আমরা দেখতে পাই। আমরাও তার সাথে সুর মিলিয়ে বলতে চাই, মাদককে না বলুন। দর্শক, এতক্ষণ ধরে যারা আমাদের এই অনুষ্ঠানের সাথে আপনারা ছিলেন, তাদের সকলকে শুভকামনা জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।